সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি। দর্শক, শ্বাসতন্ত্র বা ফুসফুস যদি আমরা বলি, তার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা প্রথমেই যে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে শ্বাসকষ্ট বা অ্যাজমা অথবা নিউমোনিয়া অথবা ক্যান্সার অথবা যক্ষ্মা, এই ধরনের বিষয়গুলো। কিন্তু খুব কমই যে টার্মটি আমরা আসলে জানি বা বুঝি সেটা হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের প্রতিবন্ধকতা। আমরা হয়তো বা টার্মটি শুনি ডক্টরদের কাছে, কিন্তু আসলে বুঝতে পারি না যে এটা আসলে কেন হচ্ছে বা এটার সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো, কাশি ঠান্ডা, এগুলো নিয়ে আমরা কথা বলি বেশি। কিন্তু এই পুরো জিনিসটা যদি আমরা জানতাম তাহলে হয়তো আমরা আরও ভালোভাবে ম্যানেজ করতে পারতাম এবং সেই সাথে ভালোভাবে চিকিৎসা নিয়ে বা প্রিভেন্টিভ মেজারগুলো নিয়ে আরও ভালো থাকতে পারতাম। রিসেন্টলি পালন করা হয়েছে সিওপিডি ডে, এবং আজকে আমরা ইচ্ছা করি এই বিষয়টি রেখেছি এই জন্য যে আরও বেশি যদি আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, হয়তো বা আপনাদের মধ্যে আমরা হয়তো বা প্রিভেন্টিভ মেজারগুলো আরও বেশি দেখতে পারবো। আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি সিওপিডি জনিত শ্বাসকষ্ট প্রতিরোধ এবং চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য ডাক্তার এস.এম. আব্দুল্লাল মামুন, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, রেসপিরেটরি মেডিসিন বিভাগ, এভারকেয়ার হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে সিওপিডি বা এই ধরনের বিষয়গুলো যাদের আছে বা শ্বাসকষ্টের কোনো সমস্যা বা এটা নিয়ে যদি কাশি ঠান্ডার সমস্যা যা কিছুই থাকে না কেন, তা নিয়ে আমাদের ডক্টরের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে প্রোগ্রামটি লগ ইন করতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর মলি আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আপনার মাধ্যমে আজকে আমাদের বাংলা ভিশনের দর্শক শ্রোতাকে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার। আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে সিওপিডি ডে পালন করা হয়েছে, কিন্তু এই যে ডেটা যে পালন করা হয়েছে, আমরা সাধারণত কিন্তু যেগুলো ডিজিজ খুবই বেশি মাত্রায় আসলে প্রাদুর্ভাব তৈরি করে তাদেরকে নিয়ে আসলে আরও বেশি আলোচনার জন্য বা আরও বেশি অ্যাওয়ারনেসের জন্য এটা করি। সিওপিডি ডেটা আসলে কেন পালন করা হয় বা এটার থিমটা আসলে কি ছিল এবার? আপনি প্রশ্নটি যেভাবে করেছেন যে ডিজিজগুলোর প্রিভিলেজ বা প্রবণতা বেশি, সেগুলোর জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিল্ড আপ করার জন্য একটা ডে পালন করা হয়। তেমনি পৃথিবীতে এখন প্রায় 400 মিলিয়ন মানুষ, 400 মিলিয়ন মানুষ সারা পৃথিবীতে এই 800 কোটির মধ্যে সিওপিডিতে ভুগছে, মানে প্রায় 40 কোটির মতো। এটা একটা বিগ অ্যামাউন্ট পপুলেশনের, এবং এই মানুষগুলো যারা এই রোগগুলোতে ভোগে, কষ্ট পায়, অনেকে একদম ক্রিপল হয়ে যায় এবং মৃত্যুর দিকে ধাবিত হয়। কিন্তু সহজ ব্যাপারটা কি জানেন, সেটা হলো একদম প্রিভেন্টেবল একটা কন্ডিশন। অনেক অসুখে যেমন কিছু করার থাকে না, নিশ্চিত মৃত্যু অথবা তেমন কিছু করে না, কিন্তু সিওপিডি এমন একটা কন্ডিশন, এটাকে ডিজিজ নামে একটা কন্ডিশনও বলতে পারি আমরা, যেটাকে আমরা সহজেই প্রিভেন্ট করতে পারি, আটকায় ফেলতে পারি, স্টপ করতে পারি যদি আমরা সচেতন হই। অনেক ধন্যবাদ স্যার। একটু যদি আমাদেরকে সিওপিডি, যেটা তৃতীয় বুধবার পালন করা হয়েছে এই মাসের, থিম বা প্রতিপাদ্য বিষয়টা কি ছিল, মানে কোন বিষয়টিতে আমরা এবার জোর দিচ্ছি যে এই জিনিসটা আসলে সিওপিডিতে আরও ডেভেলপ করা উচিত? আমরা সাধারণত প্রতি বছর নভেম্বর মাসের থার্ড উইকের বুধবারে বা ওয়েডনেসডেতে এই দিবসটা পালন করে থাকি। সারা বিশ্বে একই দিনে, একই সময়, গত পরশুদিনই পালন করা হয়েছে। এবং আলটিমেটলি সারা সপ্তাহ জুড়েই একটা সচেতনতা দিবস পালিত হয়। এবারের যে থিমটা সেটা ছিল শর্ট অফ ব্রিথ থিঙ্ক সিওপিডি। জিনিসটাকে একটু ব্রডার রেসপেক্টে বলা হয়েছে। তোমার শ্বাসকষ্ট হলে তাদেরকে আমরা সিওপিডির কথা চিন্তা করি, কিন্তু এটার যেটা এক্সপ্লেনেশন সেটা হলো যাদের ইল্ডারলি পিপল, সিওপিডি কিন্তু মূলত ইল্ডারলি পিপলেই হয়ে থাকে, এবং যারা লং টার্ম স্মোকিং, এনভায়রনমেন্টাল পলিউশন, অকুপেশনাল এক্সপোজার, এই হিস্ট্রিগুলো যাদের আছে, তারা যদি হঠাৎ করে একসময় শ্বাসকষ্ট বোধ করা শুরু করলো, তখন তার প্রথমেই চিন্তা করা উচিত যে তার সিওপিডি হতে পারে। এবং যেহেতু হতে পারে, এবং এখন এই চিকিৎসা এবং এটা ডায়াগনোসিস প্রায় দেশের সর্বত্রই অ্যাভেলেবল, তারা ইমিডিয়েটলি যে কোনো একটা চিকিৎসা কেন্দ্রে, যে বিশেষ করে যেখানে আমাদের মেডিসিন স্পেশালিস্ট এবং পালমোনোলজিস্ট বিশেষ করে যারা আছেন, তাদের শরণাপন্ন হইলেও অল্প সময়ের মধ্যে, খুব এমন কোনো বড় খরচ বা বড় পরীক্ষার প্রয়োজন হয় না, সিম্পল একটা লাং ফাংশন টেস্ট করে আমরা কিন্তু তাকে জানতে পারি যে তার সিওপিডি হয়েছে। এখানে একটু জানার বিষয় আছে যে এই যে আপনি ফার্স্টে বলছিলেন যে আমরা বেশি সিরিয়াস যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে আসলে অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার চেষ্টা করি। প্রাদুর্ভাব বা প্রিভেলেন্স যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, এটা কি দিনে দিনে বাড়ছে কিনা?
হ্যাঁ, দিনে দিনে এটা বাড়ছে। যদিও আমরা একসময় মনে করতাম যে বোধহয় স্মোকিং ইজ দ্য অনলি কজ, বা 95% কজ ইজ স্মোকিং, সেটার জন্য সিওপিডি হচ্ছে। কাজে এটাকে থামানোর জন্য, স্মোকিং ব্যান করার জন্য, স্মোকিং কমানোর জন্য অনেক আমরা অ্যাডভোকেসি প্রোগ্রাম করলাম। সারা পৃথিবীতে এখন কিন্তু স্মোকিংয়ের রেটটা অনেক কমে আসছে, কিন্তু তারপরে দেখা গেলো কিন্তু সিওপিডি যেটা নির্ণীত যে প্রিভিলেজ সিওপিডি, সেটা কিন্তু এখনও কমে নাই, বরং প্রতি বছর এটা বেড়ে চলছে। তখন আই অফ দ্য রিসার্চার গো ইন ডিফারেন্ট ওয়ে, এবং দেখা গেল যেগুলো নক্সিয়াস এজেন্ট এনভায়রনমেন্ট থেকে আমরা ইনহেল করি, যেমন একটা স্মোকিং, যখন কেউ ধূমপান করে, ধূমপান করা হয় একটা উপাদানের জন্য, নিকোটিন, কিন্তু নিকোটিনটা আসে থেকে একটা টোবাকো বার্নের মাধ্যমে। একটা টোবাকোকে বার্ন করলে প্রায় 250-250টার মতো ভোলাটাইল কেমিক্যাল ম্যাটেরিয়াল তৈরি হয়, যেগুলো আমাদের শ্বাসনালীতে যে ইরিটেট করে, কন্টিনিউয়াস ইরিটেশন, ইনফ্লেমেশন, এবং আস্তে আস্তে এটাই আমাদের এয়ারওয়েটাকে ন্যারোইং করে ফেলে এবং সিওপিডিতে কনভার্ট হয়। তেমনি পরিবেশের যে নক্সিয়াস ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো আমাদেরকে এভাবে শ্বাসনালীকে ক্ষতিগ্রস্ত করছে। এখানে স্যার এখানে আসতে চাচ্ছিলাম যে আপনি স্যার ফার্স্টে বলছিলেন যে আগে আমরা শুধুমাত্র স্মোকিংটাকে মনে করতাম, বা স্মোকিং থেকে যে নিকোটিনটা আসছে টোবাকো বার্ন থেকে, সেটাকে মনে করতাম। তো এটা ছাড়াও ইন্টারনাল এনভায়রনমেন্ট বা বাসার ভিতরের কোনো পরিবেশ বা বাহিরের পরিবেশ তো অবশ্যই আছে, সেগুলো যদি আমাদেরকে একটু ভাগ করে বলেন যে কোন কোন বিষয়গুলো আসলে বেশি উদ্বেগ তৈরি করছে। হ্যাঁ, বাসার ভিতরে দেখবেন একটা হলো যে এখন অনেকে বাসাতে হয়তো ইউজ করা হয় না, কিন্তু যেটা বায়োমাস ফুয়েল, যেগুলো বাসার ইন্টারনাল কম্বাসশন হয়, আমরা যেমন গ্যাস চুলা থেকে রান্না করতেছি, সেটা তো অপেক্ষাকৃত কম, কিন্তু যারা এখনও বিভিন্ন জায়গায় লাকড়ি ব্যবহার করে, গ্রাম অঞ্চল, আমাদের তো অধিকাংশ মানুষ এখনও গ্রামে বসবাস করে, সেখানে গ্যাস যেখানে পৌঁছানো সেখানে লাকড়ি ইউজ করা হয়, সেখান থেকে যে স্মোকটা তৈরি হয়, এটার মধ্যে কোল টার অনেক উপাদান থাকে, যেগুলো আমাদের শ্বাসনালীতে ইনহেল করলে যারা ধূমপান করে না, যারা উমেন আছে, যারা এল্ডারলি পিপল আছে, ধূমপান করে না, তাদেরও কিন্তু এটা হচ্ছে। এবং এছাড়া আর বাসার মধ্যে বিভিন্ন ধরনের অন্যান্য কেমিক্যাল বা আদার্স, যেমন মশার কয়েল ইউজ করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অর্গানিক কম্পোনেন্ট ইউজ করা, এগুলোতে যে কেমিক্যালগুলো, এগুলো ইরিটেট করলে এটাও আমাদের শ্বাসনালীকে ইনফ্লেম করবে, এটা যেগুলো কজিটিং ফ্যাক্টর। আর আউটডোর পলিউশন তো আপনারা জানেন যে আউটডোর পলিউশন ইজ এ বিগ প্রবলেম ওয়ার্ল্ড ওয়াইড। সারা উন্নত বিশ্ব তারা এখন কিন্তু কোনো ইন্ডাস্ট্রি তেমন গড়ে তোলে না, ছোটোখাটো ইন্ডাস্ট্রি যেখান থেকে আমাদের ফিউমস এবং কোল এবং গ্যাসগুলো তৈরি হচ্ছে, দে নেভার প্রডিউস এনি। অল দ্য মিডল অ্যান্ড লোয়ার কান্ট্রি, ইকোনমিক কান্ট্রিগুলো, তারা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি, ছোট বড় ইন্ডাস্ট্রি করতেছে, যেখান থেকে অলওয়েজ দেয়ার আর ইভাকুয়েশন হচ্ছে অনেক ধরনের গ্যাস। এছাড়া আমাদের যে ইয়ে থেকে আসতেছে, ভেহিকেলগুলো থেকে আসতেছে, আজ তো পৃথিবীতে সেটা ইলেকট্রিক কারের দিকে চলে যাচ্ছে। ইলেকট্রিক কারে কিন্তু এটা অনেকটা কমে আসবে, কিন্তু আমরা এখনও তো সেটার দিকে যাই না। গাড়িগুলো এখান থেকে যে আপনার স্মোকগুলো তৈরি হয়, এখান থেকে যে ইমিশনগুলো হয়, ইন্ডাস্ট্রি থেকে যে ইমিশনগুলো হয়, এগুলো এনভায়রনমেন্টাল পলিউশনের বিশাল একটা ভূমিকা পালন করে। এর মধ্যে ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিন্তু আরও সবসময় কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ গোয়িং অন। যারা ডেভেলপ হয়ে গেছে, তারা ডেভেলপিং কান্ট্রি, তাদের অলওয়েজ এই আপনার এই প্রতি বছর কনস্ট্রাকশন ওয়ার্ক ঘটতেছে, ডেভেলপমেন্টাল ওয়ার্ক, এবং এই জন্য এনভায়রনমেন্টাল পলিউশন আরও বেশি। সো এই ধরনের বার্ডেন অফ সিওপিডি এই সমস্ত দেশে বেশি সবচেয়ে। জি স্যার, আপনি যেহেতু এগুলো নিয়ে কাজ করছেন, স্যার আমরা যদি একটু জানতে চাই যে আমাদের দেশে আমরা সবসময় স্মোকিং নিয়ে কথা বলতাম, তো এখন যদি আমরা কম্পেয়ার করে দেখি যে স্মোকিং এর সাথে এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে আসলে কোনটা বেশি ইম্প্যাক্ট করছে এখন সিওপিডি? এখনো যদি আমরা বলি স্মোকিংটা এখনো বেশি, বাট তারপরেও এখন অন্য যেগুলো আমরা এখন বেশি কনসার্ন হচ্ছি এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে, সেটা প্রায় 30-40% এখন আমরা বলতে পারি আমরা এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে। কারণ আমাদের দেশে যে বললাম তো, আমাদের দেশে ডেভেলপিং কান্ট্রি এবং এখানে ডেভেলপমেন্টাল ওয়ার্ক বেশি। সো এটা সেগুলো স্যার মানে যদি একটু স্পেসিফাই করেন যে কোন পলিউশনগুলো বেশি, মানে কোন ওয়ার্কাররা বা কোন ধরনের মানুষরা আসলে বেশি রিস্ক ফ্যাক্টরে আছে? সিম্পলি আমরা যেগুলো করছি, আমাদের রোড সাইডে যখন হাইওয়েতে কনস্ট্রাকশন হচ্ছে, যে কোনো আমাদের মেগা প্রজেক্ট যেগুলো হচ্ছে, মেগা প্রজেক্ট থেকে একসাথে, যেমন এখানে থেকে সিলিকা এবং ডাস্ট এবং সাসপেন্ডেড পার্টিকেল ইন দ্য ইয়ার অনেক বেশি। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের আমাদের মেশিনারিজকে আমাদের চালাতে হচ্ছে, সেখান থেকে কিন্তু আমরা কার্বন মনোক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এগুলো ইমিশন হচ্ছে। কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ডাস্ট পার্টিকেল এগুলো এবং আমাদের শ্বাসনালীকে বেশি উত্তক্ত করে এবং ইনফ্লেম করে, এবং এটা আমাদের সিওপিডির ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। আর এছাড়াও আপনার যারা ফ্যাক্টরিগুলোতে কাজ করে, তার তো ডাইরেক্ট এক্সপোজার হচ্ছে, কারণ ফ্যাক্টরিগুলোতে কাজ করলে অকুপেশনাল যে রুলসগুলো আছে আইএলওর, সেই ক্ষেত্রে প্রত্যেককে দে আর বাউন্ড টু প্রোভাইড
পিপিই যেগুলো তার ক্ষেত্রে মানে জিরো না হলে নিয়ার জিরো রিস্ক ক্যারি করে, কিন্তু আমাদের দেশে এটা হলো হয় অনেকে প্রোভাইড করে না, অথবা অনীহার কারণে অনেক ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা এগুলো পড়তে চায় না। এর ফলে সহজে তারা কিন্তু এই ধরনের হ্যাজার্ডসগুলোর সম্মুখীন হচ্ছে এবং সিওপিডির মাত্রা তাদের বাড়তেছে। সেই জন্য বাংলাদেশে এই 18 কোটি মানুষের মধ্যে প্রায় 2 কোটি মানুষ কিন্তু সিওপিডি রোগে ভুগছে এখন। অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনি ফার্স্টে আমাদেরকে একটা টেস্টের কথা বললেন, তারপর যদি আরেকটু স্পেসিফাই করেন, যদি কেউ আসার পরে আমরা আসলে কোন ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করি এবং তাকে আমরা ডিক্লেয়ার করি যে তার হয়তো বা সিওপিডির প্রবলেমটি আছে? পেশেন্ট যখন আমাদের কাছে আসে, সিওপিডি পেশেন্টগুলো ডক্টরের চেম্বারে আসে, পালমোনোলজিস্ট বা ইন্টারনাল মেডিসিন, তারা কিন্তু একটা অ্যাডভান্স স্টেজে চলে আসে। আর্লি স্টেজ অফ সিওপিডিতে আসার রোগীর সংখ্যা ভেরি ফিউ, তারা আসেই না। যখন অ্যাডভান্স স্টেজে আসে তখন কিন্তু ক্লিনিক্যালি আমরা ডায়াগনোসিস করে ফেলি। পেশেন্টের সাথে কথা বলে, একটা সিওপিডি পেশেন্ট যখন আমাদের চেম্বারে আসে, সে যখন এসে বসলো আমার সামনে, তখন দেখেই একটা চলা যায়, সে একটা কথা বলতে সে লেস দেখা যাচ্ছে, হ্যাঁ, এবং তার একটা হাইপার ইনফ্লেটেড মনে হচ্ছে, তার চেস্টটা ইনফ্লেটেড, চোখ মুখের মধ্যে যে একটা সিনটা আমরা সবসময় দেখে অভ্যস্ত, সেটা দেখে ফার্স্ট আমরা তার কথা বলে, এবং তার সাথে যখন কথা বলতে গেলাম দেখা যাচ্ছে একটা ফুল সেন্টেন্সও কমপ্লিট করতে পারতেছে না, তখন আমরা আরও স্যাঙ্গুইন হই। এরপরে এক্সামিন করি, স্টেথ অবশ্যই তখনই আরও আমরা স্যাঙ্গুইন হলাম। সিম্পল তখন আমাদের একটা টেস্ট স্পাইরোমেট্রি করলে ইটস এনাফ টু প্রডিউস যেটা তার সিওপিডি হয়েছে। কিন্তু যখন যে পেশেন্টগুলো সাধারণত আমরা এইভাবে অ্যাডভোকেসি প্রোগ্রামগুলো আমরা করছি, এর ফলে যদি সচেতনতা সৃষ্টি হয়, তাহলে কিন্তু একটা মানুষ যে ধূমপান করা অবস্থায় ভেরি আর্লি স্টেজে যখন এসে দেখা গেল সে পার্কে হাঁটে, কিন্তু একদিন দেখা গেল সে বসে পড়লো সিটে, এরপরে আবার হাঁটলো, পরের দিন একই ঘটনা ঘটলো, তার মানে সে বুঝতে পারলো যে আমার শুরু হয়ে গেল যে আমার এক্সারশনাল ডিসনিয়া। তখনই কিন্তু সে যদি ডাক্তারের চেম্বারে আসে, পালমোনোলজিস্টদের কাছে আসে, তারা কিন্তু তখন তাকে আর্লি স্টেজে ডায়াগনোসিস করে ফেলতে পারবে স্পাইরোমেট্রির মাধ্যমে। এবং আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস করা হয় এবং সে যদি কুইট অফ স্মোকিং করে, তাকে কিন্তু এই ডিজিজটা হোল্ড হয়ে যাবে, তাহলে সে আগাবে না এবং স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারবে। এই জায়গাতে স্যার আমার আবার আসবো, তার আগে একটু স্যার আমাদের প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেহেতু আমরা আস্তে আস্তে নভেম্বর মাসের শেষের দিকে এবং উইন্টার আসছে, সামনে শীত আসছে, শীতের সাথে যেহেতু সবসময় শ্বাসতন্ত্রের সমস্যাগুলো একটা সম্পর্ক থাকে, সেক্ষেত্রে সিওপিডিরও একটা সম্পর্ক আছে কিনা বা বেড়ে যায় কিনা শীতে? হ্যাঁ, সিওপিডির শ্বাসনালীটা হচ্ছে ইনফ্লেমড শ্বাসনালী, মানে, এবং এটা সাধারণত যেটা হাইপার রেসপন্সিভনেস অফ দ্য এয়ারওয়ে থাকে, শ্বাসনালীর সংবেদনশীলতা অনেক বেশি থাকে সিওপিডিতে। ফলে যখন চেঞ্জ অফ টেম্পারেচার হয়, তাপমাত্রা কমে যায় বা তাপমাত্রা বেড়ে যায়, এই চেঞ্জ অফ টেম্পারেচারটা শ্বাসনালীকে প্রভাব করতে পারে। পাশাপাশি শীতকালে যেটা ঘটে, আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, আর্দ্রতা কমে যায়, হিউমিডিটি কমে যায়, এর ফলে বাতাসটা কিন্তু ড্রাই হয়, এবং যে কোনো ড্রাই এয়ার কিন্তু আমাদের শ্বাসনালীর জন্য খুব ইরিটেন্ট, এবং এটাই হয় মূলত এয়ারওয়েতে যখন ইরিটেন্ট হিসেবে কাজ করে, তখন তাদের কফিংটা বেড়ে যায় এবং এয়ারওয়ে ইনফ্লামেশনটা আর একটু প্রভাব হয়। পাশাপাশি এই সময় স্পেসিফিক কিছু ভাইরাস আমাদের নেচারে অ্যাক্টিভেট হয় এবং ভাইরাল ইনফেকশন হতে পারে। হ্যাঁ, এয়ারও এমনি স্বাভাবিকভাবে একজন সুস্থ মানুষ, তার চেয়ে যার সিওপিডি আছে, সেই মানুষের শ্বাসনালীর যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার যে ইমিউনিটি অনেক কম, ফলে সহজে সে এই ধরনের ইনফেকশনের দ্বারা ইল হতে পারে। তার মানে শীতকালের যে পরিবেশটা, সেটা আসলে এটাকে আরো বেশি অ্যাগ্রিভেটেড করে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে অনেকের, যে শ্বাসতন্ত্রের সবগুলো সমস্যাতে কিন্তু ঠান্ডা, কাশি, এই প্রবলেমগুলো কমনলি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি ডক্টরের কাছে যাওয়ার আগে নিজেরাই যদি একটু সাবধান হতে চাই, সেখানে আমরা কি কি আসলে মনে করব যে আমাদের কোন কোন জিনিসগুলো থাকলে মনে করতে পারি যে না, ডক্টরের কাছে যেতে হবে, বা আমার সিওপিডি হয়েছে, বা আমার শ্বাসকষ্টের সাথে সিওপিডি আসলে ডিফারেন্সেসটা কোথায়? আচ্ছা, যখনই একজনকে বুঝতে পারবে, আমি একটু আগে বললাম যে স্বাভাবিক জীবনযাপন করতেছিল, সে স্মোক করে, অথবা স্মোক না করলেও তো আমাদের যে এনভায়রনমেন্টাল পলিউশন, সেটাকে তাকে ফেস করতে হয়, যখন তার কর্মকাণ্ডে সে তার অ্যাক্টিভিটি থেকে নেচারের বা প্রকৃতির মধ্যে প্রতিদিন তাকে এক্সপোজ হতে হচ্ছে, অথবা তার রিস্ক ফ্যাক্টরগুলো যেগুলো বলে এগুলো আছে, তখন সে যদি একদিন দেখে যে সে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে, বাসার 3 তলায় থাকে, সে দোতলায় উঠতে যেয়ে সে একটু টায়ার্ড ফিল করতেছে, এবং এটা পরপর হচ্ছেই, আর সে 3 তলায় পর্যন্ত উঠতে হলে তাকে একটু দম নিয়ে তারপরে উঠতে হচ্ছে। অথবা যে হেঁটে সে শুক্রবার মসজিদে নামাজে যেত একটা মানুষ, ধরেন যে সে নামাজে যেতে পারতেছে না, একটু স্টেপ নিতে তার শ্বাসকষ্ট হচ্ছে, তখনই তাকে ধারণা করা উচিত যে এটা সিওপিডি। মানে সিওপিডিকে বোঝার সহজ উপায়কে যেটা আমরা বলি এক্সারশনাল ডিসনিয়া, মানে বসে বা শুয়ে থাকলে শ্বাসকষ্ট না, একটু মুভমেন্ট করতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, এটা যখন সে ফার্স্টে নোটিস করবে, তখনই তার উচিত হবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, এবং চিকিৎসক তাকে নির্ণয় করবে তার সিওপিডি কিনা। সিওপিডি ছাড়াও কিন্তু অন্য অনেক অসুখে এইরকম হতে পারে,
যেমন আমরা যদি হার্ট ডিজিজ বলি, এরকম যদি স্যার এই জায়গাটাতে আসছে, অনেকে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হলে ফার্স্টে কিন্তু একটা কার্ডিওলজিস্টের কাছে যায়, বা দেখা যায় যে হার্টের সমস্যা মনে করে এবং তাকে ইভালুয়েট করে দেখা গেলো আসলে তার হার্টের কোনো সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে কি এরকম পেশেন্ট আপনারা পেয়েছেন যে দেখা গেছে যে অনেকদিন ধরে কার্ডিয়াক ট্রিটমেন্ট নিচ্ছে কিন্তু আসলে তার সমস্যা ছিল সিওপিডি? হ্যাঁ, এটা তো খুব ফ্রিকোয়েন্টলি পাওয়া যায়। কারণ হচ্ছে যে স্মোকিং ইজ দ্য বোথ রিস্ক ফ্যাক্টর ফর কার্ডিয়াক ডিজিজ এবং সিওপিডি। যারা হার্ট অ্যাটাক হচ্ছে বা ইসকেমিক হার্ট ডিজিজ বা মায়োকার্ডিয়াল ইনফেকশন, তার ফার্স্ট ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টর হচ্ছে তার আপনার স্মোকিং, অ্যান্ড আদার্স তো আসি। তো যার এরকম অবস্থা আছে সে তখন হয়তো চিকিৎসকের শরণাপন্ন হলো। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরে তখন তাদের যারা কার্ডিওলজিস্ট, তাদের তো ফার্স্ট ইন্টেনশনে থাকে যে হার্ট ডিজিজ কিনা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ধরেন চেস্ট এক্সরে করা হয় না বা স্পাইরোমেট্রি করা হলো না, শুধু তাকে এই ক্লিনিক্যালি অনেকে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে, বা পেশেন্টকে বলা হলো যে আপনি হয়তো অ্যাঞ্জিওগ্রাম করেন, কিন্তু পেশেন্ট রাজি হলো না, তখন সে কার্ডিয়াক ট্রিটমেন্ট পেয়ে চলতেছে। হ্যাঁ, হয়তো অ্যাঞ্জিওগ্রাম করলে হয়তো তার এটা ইসকেমিক হার্ট ডিজিজ না, বা ইসিজি সাধারণত অনেক ক্ষেত্রে নর্মালি পাওয়া যায় যদি অ্যাকিউট অ্যাটাক না থাকে, সেটাও এইভাবে। ফলে অনেক পেশেন্ট এরকম কার্ডিয়াক ট্রিটমেন্ট পায়। পরবর্তীতে যখন আমাদের কাছে আসে হিস্ট্রি নেই এবং দেখা গেল যে তার কার্ডিয়াক ডিজিজ না, তখন তাকে আমরা সিওপিডি হিসেবে ডায়াগনোসিস করে সেটা ট্রিটমেন্ট করি, অ্যান্ড দেন পেশেন্ট ফিল বেটার। আচ্ছা, এখানে আপনি তখন বলছিলেন আমাদেরকে যে আর্লি যদি আমরা ডিটেক্ট করতে পারি, সাধারণত দেখা যায় এজ হলে বেশি এটা আসে পেশেন্ট নিয়ে, কিন্তু যদি আর্লি ডিটেক্ট করতে পারা যায় সেক্ষেত্রে কি আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি কিনা বা ভালো লাইফ লিড করতে পারি কিনা? একটা পেশেন্টের ধরেন যার বয়স আজকে 18-20 বা এই ধরনের বয়সে সাধারণত স্মোকিং শুরু করে এবং অন্যান্য এনভায়রনমেন্টাল এক্সপোজারগুলো একসাথে হচ্ছে, এবং এটা একটা আমাদের মোটামুটি হিসাব আছে যে 20 প্যাক ইয়ার সে স্মোক করার পরে এটা ডেভেলপ করে। তাহলে ধরা যাবে অ্যারাউন্ড 45-এর উপরে যে সে কেউ যদি ডেইলি 20 স্টিক স্মোক কনজিউম করে তাহলে 1 প্যাক ইয়ার, 20 ইয়ার্সে এইভাবে গেলে 20 প্যাক ইয়ার্স। কেউ যদি 10টা করে তাহলে আরও বেশি সময় লাগতেছে। তো একটা পর্যায়ে যে 40-45 বা 50 এরকম সময়ে যে সাধারণত তার সিওপিডি ডেভেলপ করে। কিন্তু তখন যখন সে এই সিওপিডি ডেভেলপ করে তখন কিন্তু কন্ডিশনটা অনেক দূর আগিয়ে যায়, অনেক দূর অ্যাডভান্স করে যাচ্ছে, তারপরে সে হয়তো ডাক্তারের কাছে আসছে। কিন্তু আমরা এই যে কথাগুলো যারা শুনছে, তারা যদি এই ধূমপান করা অবস্থায় কোনো একদিন অল্প একটুতে দেখা গেল সে আগের অন্য দিনের চেয়ে একটু অন্যরকম ফিল করলো, শ্বাসকষ্ট বোধ করলো বা এক্সারশন করতে, যে তখন সে কিন্তু এই কথাগুলো যদি জানা থাকে যে আমার হতে পারে, তখন সে ডাক্তারের শরণাপন্ন হবে। এবং এই অবস্থায় আমরা যদি তাকে স্মোকিংটাকে কুইট করি এবং তার যে ট্রিটমেন্ট অলরেডি যেটা হ্যাপেন সেটা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো আমরা স্পাইরোমেট্রির মাধ্যমে, আমরা সিটি স্ক্যানের মাধ্যমে, আমরা অন্যান্য আরও যেগুলো ক্লিনিক্যাল টেস্ট আছে, ইকোকার্ডিওগ্রাম, সেটা আমাদেরকে হেল্প করে যে তার পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে যায়, পালমোনারি ডেভেলপ করে যায়। কারণ আমরা পেশেন্টকে স্পাইরোমেট্রি উইথ ব্রঙ্কোডাইলেটর আছে আমাদের, বা আমরা ডিএলসিও টেস্ট করতে পারি, আমরা চেস্ট সিটি স্ক্যান অফ দ্য চেস্ট করতে ইকো করতে পারি। পেশেন্ট একটা পুরো একদম একটা গ্রামাটিক ওয়েতে তার স্টেজিং অফ সিওপিডি আমরা ফিক্স আপ করতে পারি। তখন যাদের যেই অবস্থায় হয়েছে ঠিক সেটা কিন্তু অনেক সুন্দর ম্যানেজমেন্ট আছে, এবং ম্যানেজমেন্টগুলো সে কন্টিনিউ করে, পেশেন্ট ক্যান লিড এ নর্মাল লাইফ। এটা তার লাইফ এক্সপেক্টেন্সি যা ছিল তাই থাকবে, তেমন কোনো চেঞ্জ ঘটবে না। কিন্তু যদি এই পেশেন্ট অ্যাডভান্স করে যায় তখন একটা কিন্তু ইরিভার্সিবল অবস্থা চলে আসে। সিওপিডি যখন অ্যাডভান্স করা যায় এটা মোস্টলি ইরিভার্সিবল, তেমন কিছু করার থাকে না। সেখান থেকে কি স্যার পরবর্তীতে মানে এই ধরনের প্রবলেমগুলো যাতে অ্যাডভান্স চলে যায় তখন কি তাদের আবার এটার সাথে কি নিউমোনিয়া বা অ্যাজমা এই ধরনের প্রবলেমগুলো হয়ে যায় কিনা, বা এটার কোনো কারণ থাকতে পারে কিনা? শিওর, সেটা হলো যে যাদের সিওপিডি হচ্ছে তাদের যদি অ্যাজমা থাকে তাহলে অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ বলবো। কারণ সিওপিডিটা তো হচ্ছে তার ডেভেলপমেন্টাল, সে নিজেই এটার জন্য দায়ী, সে একটা নির্দিষ্ট সময় একটা এক্সপোজারের ফলে সিওপিডি ডেভেলপ করলো। কিন্তু অ্যাজমা মোস্টলি 90-95% ক্ষেত্রে আমরা অ্যাজমাটা জেনেটিক্যাল, এবং সেটা তার চাইল্ডহুড থেকেই থাকে, এবং চাইল্ডহুড থেকে থাকলেও আমাদের মোর দেন 60-70% অ্যাজমা চাইল্ডহুডে ডায়াগনোসিস হয় না, ডিউ টু আইদার ল্যাক অফ থিঙ্কিং অ্যাওয়ারনেস। পেডিয়াট্রিশিয়ানদের তারা এটাকে কমন কোল্ড বা ঠান্ডা লাগা বলে পরিচিত হয়, এবং ঠান্ডা লাগা বলে চালাতে 15 বছর পরে যখন আমাদের কাছে আসে, অ্যাডাল্ট ফিজিশিয়ানদের কাছে আসে, তখন বোঝা যায় তার অ্যাজমা ছিল। কারণ তার সিম্পলি ছোটোবেলা থেকে হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকে, যেটাকে যে মানুষকে বলবেন এক কথায় ঠান্ডা লাগা ছাড়া দ্বিতীয় কোনো শব্দ তার বলবে না, বা ডাস্ট অ্যালার্জি ম্যাক্সিমাম বলতে পারে। কিন্তু ডাস্ট অ্যালার্জি ঠান্ডা লাগে শব্দ মুখটা উচ্চারিত হওয়া মাত্রই আমাকে ক্যাচ করতে হবে ইট ইজ এ ব্রঙ্কিয়াল অ্যাজমা, এবং ফ্যামিলি হিস্ট্রি নেন
তার পুরো ফ্যামিলি হিস্ট্রি যদি আমরা পিক আপ করে এখান থেকে বের হয়ে আসবে। সো একেও যদি ডায়াগনোসিস করা হতো যে অ্যাজমা, তাহলে তার জন্য অনেক ভালো হতো। না হলে এই পেশেন্টগুলোর ওই নাক বন্ধ থাকে, রাতে ঘুমানোর সময় মাউথ ব্রিদিং করে, রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বারবার হয় এবং তাকে ওই ব্রঙ্কিয়াকটেসিস আর একটা অসুখ আছে কিন্তু, সেটা ডেভেলপ করে যায়। তাহলে যাদের অ্যাজমা আছে তারা আবার ধূমপান করলে 18 বছর বয়সে এসে, তাহলে একসাথে হয়ে গেল অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ। আর নিউমোনিয়ার কথা যেটা বললে, নিউমোনিয়া তো রেসপিরেটরি ট্র্যাক্টের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, শ্বাসনালীতে আমাদের ইনফেকশনটা পুষতে হবে এবং লাংসে যেতে হবে। তো এই পেশেন্টগুলো যেহেতু ইয়ারওয়েটা ভালনারেবল হয়ে যাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, প্লাস বিশেষ করে যাদের অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ থাকে তাদের ওই অ্যালার্জিক প্রবলেমটা থাকে। আর অ্যালার্জিক প্রবলেম থাকলে বাংলাদেশে যে সে যখন অবস্থান করছে, রাতে ঘুমানোর সময় তার নাক বন্ধ হয় ডিউ টু মাইটস, হাউস ডাস্ট মাইটস। বাতাসে আমাদের 11 মাসে ফ্যান বেশি চলে রুমের মধ্যে, মাইটসগুলো নাকে যায়, নাক বন্ধ হয়, মাউথ ব্রিদিং করে। আর কেউ মাউথ ব্রিদিং করলে সহজেই বোঝা যায় যে তার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সহজেই হবে, নাক দিয়ে নিলে এখানে স্যার যেহেতু আমাদের উইন্টার এবং আমরা দেখা যাচ্ছে যে আজকে কথা বলছি সিওপিডি নিয়ে, তো ওই উইন্টারে এই হাউস ডাস্ট বা যেগুলো বেড়ে যায়, তো সেক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় বা এটাতে আমাদের এখনই আসলে কি মেজারমেন্ট নেওয়া উচিত? যেটা আমরা মাইটসের কথা বললেন সেটা হলো শীতকালের কথা যেমন বলতেছেন, শীতকালে কি হয়, শীতকালে মানুষজন কিন্তু ঘরে বেশি সময় থাকে। গরমের সময় যেমন সবাই আউটডোর অ্যাক্টিভিটিতে বেশি ব্যস্ত থাকে, শীতকালে যে সময়টা অল্প সময় 1 মাস বা 2 মাস, এ সময় রুমের মধ্যে কনসিস্টেন্সিটা বেশি। একটা মানুষ যতক্ষণ বেশি রুমে থাকবে তত কিন্তু মাইটস তৈরি বেশি হবে, কারণ মাইটসের সোর্স হচ্ছে হিউম্যান বডি। মাইটসগুলো আসে হচ্ছে আমাদের হিউম্যান স্কিন সেল, যেটা আমরা প্রতিদিন আমাদের শরীর থেকে প্রায় 1 মিলিয়ন সেল একটা পূর্ণবয়স্ক মানুষ তার লিভিং অবস্থায় শেড আউট করি এবং সমপরিমাণ সেল জন্ম নেয়। সেই জন্য আমাদের চামড়াটা একই রকম থাকে। যে সেলগুলো আমাদের শরীরে ঝরে যাচ্ছে, এটা তো সারাদিন আমরা রুমে থাকলে বেশি পড়বে, বাইরে থাকলে বাইরে পড়ে যাচ্ছে। আর রাতে যখন আমরা ঘুমাই তখন তো মাস্ট 7 থেকে 8 ঘন্টা এটা বেডশিটের উপরে পড়বে। যখন বিছানায় এগুলো পড়লো, তখন বিছানা পড়ার পরের দিন একটা সময় সকালের একটা পর্যায়ে যে কোনো নিজে অথবা তার মেড বিছানাটা ঝাড়ে এবং ফ্লোর পরিষ্কার করে। যখন বিছানাটা ঝাড়া হয় তখন এটা সারা রুমের মধ্যে ছড়িয়ে যায়, পর্দা সাদে বলে। শুধু আমরা ফ্লোরটা পরিষ্কার করি, ফ্লোর পরিষ্কার করার সবাই ধন্য মনে করে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এটা ছড়াই গেল, এটা কারণ আউট অফ নলেজ, জানিও না আমরা। প্রতিদিন এইভাবে এই মাইটস, এই ডাস্টগুলো আমাদের বিভিন্ন ওয়ালে জমতে থাকে এবং এখান থেকে পরবর্তীতে মাইটস কনভার্ট হয়। মাইটস এক ধরনের মাইক্রোস্কোপিক এনিমেট, যেটা বলা ডার্মাটোফ্যাগস স্টেরোসাইনিরাস। ইট ইজ ভেরি মাচ সেন্সিটিভ টু অ্যাজমাটিক ইয়ারওয়ে। এবং পরে রাতে যখন ফ্যানের বাতাসে ঘোরে নাকে যায় এবং নাকটা বন্ধ করে। তো এটার থেকে মেজার হচ্ছে পেশেন্টদের, আমি বারবার প্রতিটা পেশেন্টকে আমি শেখাই সিম্পল ওয়ার্ক। এটার জন্য কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো টাকা পয়সা খরচ নাই। যেটা হলো আপনি ডেইলি বিছানার চাদরটা ঘরে বাইরে ঝাড়বেন, ধোয়া বা রোদে দেওয়া নাই। বিছানার চাদরটা উঠে ঘরে বাইরে 1 মিনিটের কাজ, ঝেড়ে আবার ঘরে নিয়ে এসে বিছানায় পেরে দিলেন। ডেইলি যদি এটা করে যান, পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে নো কার্পেট ইন দ্য বেডরুম। থার্ড হচ্ছে দিনের বেলা জানলাগুলো একটা নির্দিষ্ট সময়ে যখন কেউ থাকবে না ঘরে 10-15 মিনিট খোলা রাখে, ফ্যান ছেড়ে দিয়ে রাখা। এই 3টা কাজ যদি আমরা র্যান্ডমলি একটা অ্যাজমা পেশেন্ট সারা জীবনে করে যায়, তাহলে কিন্তু তার এই এক্সাজারেশন, মাউথ ব্রিদিং হবেন, নাক বন্ধ হওয়ার প্রবণতা, মাউথ ব্রিদিং হওয়ার প্রবণতা, ইনফেকশন প্রবণতা একদম কমে যাবে। সো এটা সকলের জন্য অ্যাডভাইসেবল। যারা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ সিনড্রোম আছে তাদের ক্ষেত্রেও ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু একটা কথা আসলে যে আপনি বলছিলেন অ্যাডভান্স হয়ে যাবে যখন সিওপিডিটা, তখন কিন্তু আবার ইরিভার্সেবল, ফেরত আনা যায় না আগের অবস্থায়। তো সেক্ষেত্রে যারা মানে খেলাধুলা করেন বা যারা এই ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকেন, তাদের জন্য কি আমরা কোনো ধরনের কোনো ম্যানেজমেন্ট বা কোনো ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি কিনা, বা এমনি নর্মাল যাদের জন্য তাদের জন্য আমরা কিভাবে আসলে ট্রিটমেন্ট? যারা খেলাধুলার মধ্যে আছে, স্পোর্টসম্যান, ক্রিকেটার বা ফুটবল খেলেন, তাদের মধ্যে অ্যাজমা কোনো প্রবলেম ক্রিয়েট করে না, কারণ অ্যাজমাটাকে কন্ট্রোল করে তারা এগুলো চালিয়ে যেতে পারে। অ্যাজমা আছে শুধু তারা নির্দিষ্ট মাত্রা ওষুধ, ইনহেলার এবং ঠিক আপনার পোস্টের আগে সে রিলিভারগুলো ব্যবহার করে কিন্তু সে স্বাভাবিকভাবেই আউটকাম নিয়ে চলে আসে। এবং আমাদের যথেষ্ট এভিডেন্স আছে, অনেকে অলিম্পিকে গোল্ড মেডেল পাচ্ছে, একাধিক আছেন যারা অ্যাজমার পেশেন্ট। কিন্তু সিওপিডি যদি ডেভেলপ করে যায় এবং সিওপিডি যদি একটা স্টেজ, অ্যাডভান্স স্টেজ 3 or 4 চলে যায়, তখন কিন্তু সেইভাবে স্পোর্টসও করতে পারবে না, খেলাধুলা করতে পারবে না। করতে গেলে তার পারফরমেন্স অবশ্যই পোর হবে, সে আটকে যাবে। কাজেই তাদেরকে অবশ্যই সেখান থেকে লিমিটেশানে চলে আসতে হবে, রেস্ট্রিকশানে চলে আসতে হবে এবং তাদের সেভাবে মেন্টালি প্রিপেয়ার্ড হবে, ডিসহার্টেড হলে চলবে না। কিন্তু যারা স্পোর্টস না, ম্যান না, বা যারা এমনি স্বাভাবিক অন্যান্য কর্মকাণ্ড করতে চায়, তাদেরও কাজের একটা পরিধি লিমিট করে দিতে হবে, এই মধ্যে তারা থাকবে। এবং রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম, এই ক্ষেত্রে সিওপিডির যে ম্যানেজমেন্টটা হবে এটাকে বলা হয় সিওপিডি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম। তখন তাকে ফার্স্টে হচ্ছে আমাদের একটা টার্গেট নির্ধারণ করতে হবে যে আপনাকে আমরা এই ট্রিটমেন্টে যদি আমরা চালিয়ে যাই, তাহলে ইউ ক্যান নট বি ফুললি কিওর। একটা লিমিট পর্যন্ত আপনাকে আমরা নিয়ে আসতে পারবো। তখন যদি বলি হ্যাঁ আপনি বাসা থেকে হেঁটে আপনি বাজার পর্যন্ত বা মসজিদ পর্যন্ত আপনি যেতে পারবেন, আপনি সিঁড়ি দিয়ে 2তলা বা 3তলা পর্যন্ত ধরতে পারবেন, ইটস অ্যান আপ। জি স্যার, এটাই যথেষ্ট। রোগীরা তখন বলে যে হ্যাঁ এটা এইটুকু পাইলে আমার জন্য অনেক।
কারণ এইটুকু যদি একটা মানুষকে আমরা ইনশিওর করতে পারি তাহলে কিন্তু যথেষ্ট তার স্বাভাবিক জীবনের জন্য, এর চেয়ে বেশি প্রয়োজন তার হবে না। তো এইরকম করা সম্ভব যদি তখন আমরা তাদেরকে রেসপিরেটরি কিছু এক্সারসাইজ আছে, যেমন পার্ট স্লিপ ব্রিদিং, কোস্টাল ব্রিদিং, ডায়াফ্রাম ব্রিদিং, এই পেশেন্টগুলোকে আমরা শিখিয়ে দিই। রেসপিরেটরি ব্রিদিংটা যেটা বাসাতে আমরা করতে পারি এই ট্রিটমেন্টের সাথে, সেটা নিয়ে আরেকটু স্যার বিস্তারিত জানবো। তার একটা ছোট বিরতি আছে স্যার, বিরতির পর ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। মাত্র কিছুক্ষণ আগেই আমরা কিন্তু একটা প্রবল ভূমিকম্পের আলোড়ন আমরা পেয়েছি। আশা করি সবাই যেখানে যেখানে যেভাবে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, এবং আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং অশেষ রহমত যাতে আমাদের উপর থাকে। কারণ মাত্রই আমরা যে ভূমিকম্পটি ছিলাম সেটা আশা করছি যে মনে হচ্ছে অনেক প্রবল। আমরা একটু পরে হয়তো বা নিউজে জানতে পারবো। আমাদের অনুষ্ঠানের বাকি অংশটি আমরা শেষ করছি। আমরা কথা বলছিলাম আজকে সিওপিডি নিয়ে। স্যার, একটা কথা বারবার জিজ্ঞাসা করা হয় যে মন্টেলুকাস্ট খেলেই, অনেক সময় পেশেন্টদেরকে বলা হয় যে মন্টেলুকাস্ট যে ওষুধগুলোর বিভিন্ন ব্র্যান্ড নেমগুলো দিয়ে আছে, বলা হয় যে আপনি শীতকাল আসলে এটাতে 3-4 মাস খাবেন, অথবা অনেকে সারা বছর খেয়ে যায় প্রিভেন্টিভ মেজার বা ইনফ্লামেটরি। আমি তার আগে একটু বলে নিই, এখনই আমাদের পেশেন্টদের মধ্যে যারা ভূমিকম্পের শিকার হয়েছে তারা একটু টুপাপ রিলিভার ইনহেলারটা নিয়ে নিতে পারে কিন্তু। হ্যাঁ, এখন যাদের এটাতে কিন্তু অনেকের শ্বাসকষ্ট হঠাৎ করে বেড়ে যেতে পারে, প্যানিক অ্যাটাক থেকে ইমিডিয়েটলি যাদের হাতে আমাদের যেটা একটা ইনহেলার আছে রিলিভার বা অ্যাজমাসল জাতীয়, এটা নিয়ে নিলে এখন তার একটু রিলিফ বোধ করবে। অনেক ধন্যবাদ। মন্টিলুকাসের কথা যেটা বলছিলেন আপনি, তো লম্বা সময় কি খাওয়া যাবে কিনা এটা? মন্টিলুকাস একটা ওষুধ যেটা হলো লিকোট্রিন ইনহিবিটর। আমাদের ইনফ্লেমেটরি মেডিয়েটরের মধ্যে একটা হচ্ছে লিকোট্রিন, ব্রাডিকানিন, এগুলোর মধ্যে লিকোট্রিন যেটা, এটা ইয়ারওয়ে ইনফ্লেমেশনও যথেষ্ট ভূমিকা পালন করে। সো বিশেষ করে যারা অ্যাজমা পপুলেশন, যারা অ্যাজমা নট ইউজ ইন সিওপিডি অর আদার ডিজিজ, যাদের অ্যাজমা আছে তাদের ইয়ারওয়ে ইনফ্লেমেশনটা খুব, ইয়ারওয়েটা ভেরি মাচ সেন্সিটিভ। যাদের আইজি লেভেল বাড়ে বেশি, এই ধরনের ক্রাইটেরিয়াগুলো যাদের সিরাম আইজি লেভেল বেশি, যাদের অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, হাঁচি, সর্দি, নাক বন্ধ থাকা, এই জিনিসগুলো বেশি হয়, এবং তার সাথে কাশি বা শ্বাসকষ্ট এগুলো তো আছে, এই পেশেন্টগুলো যাদের আছে তারা যদি লিউকোট্রিন ইনহিবিটর কন্টিনিউ করে, এটা তাদের জন্য একটা ভালো ভূমিকা পালন করবে। তবে কোথাও এটা তাকে লাইফ টাইম কন্টিনিউ করে এমন কোনো রিকমেন্ডেশন নাই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা একটা পেশেন্ট যদি 1 মাস, 2 মাস, 3 মাস করার পর সে অফ করে দিতে পারে। অফ করে দিয়ে যখন সে সম্পূর্ণ ভালো থাকলো, এটা কোনো প্রয়োজন নাই। আবার যখন তার অ্যাজমা তো যেহেতু একটা নট এ কিউরেবল ডিজিজ, আবারও যে কোনো সময় আসতে পারে, তখন আবার সেটা ইউজ করতে পারে। কাজে একটা না ব্যবহারের কোনো প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা কথা অনেকের প্রশ্ন থাকে যে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ যাদের আছে তাদের কি পরবর্তীতে আবার লাং ক্যান্সার হতে পারে কিনা, বা এই ধরনের পেশেন্টদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা স্যার? এটাও ঠিক আছে। সিওপিডি পেশেন্ট যারা, তাদের মধ্যে আমরা লাং ক্যান্সারের পেশেন্ট অনেক বেশি পেয়ে থাকি, কারণ সিওপিডি থেকে লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা ওইরকম নির্দিষ্ট কোনো যেটা বলো আপনার যদি প্রসিডিং বা ইনফ্লেমেটরি প্রসেস থেকে আমরা যদি ক্যান্সারের দিক দিয়ে, সেটা নয়, বরং যে কারণে, যে ইগনিটিং ফ্যাক্টর বা যে রিস্ক ফ্যাক্টরের কারণে সিওপিডিটা হয়, তার মধ্যে প্রত্যেকটাই, যেটা হলো আপনার এই স্মোকিং, যেটা হলো এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা অকুপেশনাল হ্যাজার্ডস, এই প্রত্যেকটাই কিন্তু কন্ট্রিবিউটরি ফ্যাক্টর টু দ্য লাং ক্যান্সার। সো একই পেশেন্টের যদি সিওপিডি থাকে তার লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি আরেকটা জিনিস আমরা খুব পাই, যেটা প্যাসিভ স্মোকার বলা হয়, যে মানুষগুলো ধূমপান করে না, বাট এমন একটা এনভায়রনমেন্টে আছে, তার চারিদিক তার কলিগ অথবা বাসায় ওয়াইফ হাজব্যান্ড আছে বা ছেলেমেয়েরা আছে, সে হাজব্যান্ড বাসায় প্রতিদিন সারাক্ষণ বাসার মধ্যে ধূমপান করছে, অন্য যারা তারা এটা ইনডাইরেক্ট শিকার বা প্যাসিভ স্মোকিংয়ের শিকার। যারা প্যাসিভ স্মোকিংয়ের শিকার হচ্ছে তাদের মধ্যে আমরা বিরাট অংশ লাং ক্যান্সারে ভোগে থাকে। সো এই দুটো জিনিসই আমাদেরকে কনসিডারেবল। আমাদের স্মোকিং ডাইরেক্টলি যেই ও স্মোকগুলো ইয়ারওয়েতে যাচ্ছে, এখান থেকে বোঝা যায় যে ইট হ্যাজ এ কন্ট্রিবিউটরি ইফেক্ট টু দ্য লাং ক্যান্সার। বাট সিওপিডি পেশেন্ট, সিওপিডি প্রক্রিয়াটা তাকে লাং ক্যান্সার কনভার্ট হবে, এটা সাধারণত হয় না। অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যার প্রিভেন্টিভ কিছু মেজারমেন্ট নিয়ে যদি বলি, আপনি যাওয়ার আগে কথা বলছিলেন কিছু ব্রিদিং এক্সারসাইজ নিয়ে, যেটা আমরা ট্রিটমেন্ট ছাড়াও কিন্তু বাসায় নিতে পারি, সেগুলো যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন যে সবচেয়ে ইফেক্টিভ কোনটা বা এটা আমরা কীভাবে করব? সিওপিডি পেশেন্টের কথা যদি বলি, আজকে যেহেতু আমরা সিওপিডি নিয়ে কথা বলছি, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে যেটা হয়, ইয়ারওয়েটা এমন একটা অবস্থায় চলে আসে অ্যাডভান্স স্টেজে যে পরবর্তীতে আমাদের লাংসের ভিতরে যে অংশ অ্যালভিওলাইগুলো, এগুলো কলেজ হয়ে যায় এবং আস্তে আস্তে এগুলো ব্রাস্ট হয়ে একটার সাথে একটা লেগে যায় এবং ভেতরে বাতাসগুলো ট্র্যাপ হতে থাকে, মানে ইয়ার ট্র্যাপিং বলা হয় এটাকে। যখন
ফুসফুসটা একটা অর্গান, স্পঞ্জি অর্গান, যেখানে বাতাস ঢুকে এবং বাতাস বের হয়ে আসে, পুরানো বাতাসটা বের হয়ে আসে, নতুন বাতাস ঢোকে, এটা আমাদের এয়ারেশন করে, এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু এই সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে একটা পর্যায়ে যখন এটা এমফাইসিমা কনভার্ট হয়ে যায়, তখন বাতাসগুলো ট্র্যাপ হয়ে থাকে এবং নতুন বাতাস ঢোকার জায়গায় পায় না, ফলে পুরাতন বাতাস বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে বাতাসগুলো থেকে গেল, যে এয়ারওয়ে নিয়ে অক্সিজেন ফিল্ড বাতাসটা নিয়ে আসলো, সেটা কিন্তু বেশি জায়গা পাচ্ছে না, যেগুলো অলরেডি ফিল আপ হয়ে গেছে, ফলে এই এয়ার এক্সচেঞ্জ এরিয়াটা কমে যাচ্ছে। এর ফলে তার শরীরে কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়বে, অক্সিজেনের মাত্রা কমবে এবং সে শ্বাসকষ্ট বোধ করবে। এটা হচ্ছে সিওপিডি পেশেন্টের আলটিমেট অবস্থা। আমাদের এই যে একটু এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলোর টার্গেট থাকবে এই যে ট্র্যাপ যে বাতাসগুলো আটকে আছে এটাকে বের করে দেওয়া, এটা লাংস থেকে বের করে দেওয়া। এটার জন্য আমরা তিন ধরনের এক্সারসাইজ আমরা দিয়ে থাকি। একটা হচ্ছে পার্স স্লিপ ব্রিদিং, একটা ডায়াফ্রামেটিক ব্রিদিং, একটা কোস্টাল ব্রিদিং। এই তিনটা কম্বাইন্ডলিও করা যায়। পার্স স্লিপ ব্রিদিংটা এমন একটা যে তার ঠোঁটটাকে খুব ছোটো করে খুব স্লোলি সে দম ছাড়তে থাকবে, মুখ দিয়ে একটা বেলুন ফুলানোর মতো অনেকক্ষণ ধরে সে দমটা বের করবে। যখন দমটা সে দিতেছে তখন ভিতরে যে বাতাসে আমরা সাধারণত যখন আমরা শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি, আমাদের অ্যালভিওলার ডাক্টগুলো একটা পর্যায়ে কলাপস হয়ে যায় এবং বাতাসটা বেরোতে দেয় না। তো এই যেভাবে যখন প্রেশার ক্রিয়েট করা হবে তখন এয়ারওয়েগুলো ওপেন থাকে এবং বাতাসগুলো ট্র্যাপ বাতাসগুলো বের হয়ে আসে। আরও কিছু আছে যেমন কোস্টাল এবং ডায়াফ্রামেটিক ব্রিদিং, এখানেও একটা প্রেশার ক্রিয়েট করে বাতাসগুলোকে বের করার চেষ্টা করা হয়। এই উদ্দেশ্যে যে আমাদের ট্র্যাপ ইয়ার, যদি ট্র্যাপ ইয়ারটাকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু নিউ ইয়ারগুলো এক্সচেঞ্জ হওয়ার জায়গা পাবে। এখন তার এক্সারশনাল ডিসনিয়া, অল্পতে যে হাঁপিয়ে যাচ্ছে, এটা কিন্তু কমে যাবে। সো এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সে ঘরে বসেই করতে পারে, পার্সলি ব্রিথিং, ডায়াফ্রামেটিক ব্রিথিং অ্যান্ড কোস্টাল ব্রিদিং। এছাড়া অ্যারোবিক এক্সারসাইজ, বাতাসে স্বাভাবিক বাতাসে সে হাঁটা চলা করবে, এটাও তার জন্য ভালো। এবং পাশাপাশি তার জন্য গুড নিউট্রিশন, প্রোটিন রিচ, লো কার্বোহাইড্রেট ডায়েট, এগুলো আমরা অ্যাডভাইস করে থাকি এক্সারসাইজের সাথে। অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যার আজকে একটু যদি কিছু প্রিভেন্টিভ মেজার নিয়ে, আপনি স্যার শুরুতেই বলছিলেন, বাট আমরা যদি শুরু থেকেই যাদের এ ধরনের হওয়ার সম্ভাবনা থাকে বা ভালনারেবল সিচুয়েশন থাকে তাদের ক্ষেত্রে যদি বলি এবং সেটার সাথে সবার জন্য বলি যে এই ধরনের বিষয়গুলো প্রিভেন্ট করার জন্য আমরা কি কি করতে পারি, সেটা আমাদের হ্যাবিট থেকে শুরু করে আমাদের এক্সপোজার থেকে শুরু করে, সেটা যদি আমাদেরকে একটু বলেন। এটা ফ্যামিলি পর্যায় থেকে শুরু হতে পারে। একটা ফ্যামিলিতে যে স্মোক করে তাকে স্মোকিং বন্ধ করার জন্য আমরা তাকে কাউন্সিলিং করব, তাকে সাইকোলজিক্যাল সাপোর্ট দেব, তার রিক্রিয়েশনের ব্যবস্থা করব, যে কারণে সে ধূমপান করে সে কারণগুলোকে দূর করার চেষ্টা করব। এভাবে যদি আমরা ধূমপানের মাত্রাটাকে কাট ডাউন করতে পারি সারা দেশে, সারা পৃথিবীতে, তাহলে একটা বিরাট অংশে মানুষকে আমরা সেভ করতে পারি। আমরা আমাদের আউটডোর মানে ইনডোর, যেটা যদি ইনডোর এয়ার পলিউশন বা হাউস হোল্ড এয়ার পলিউশন, এটাকে যদি আমরা কাট ডাউন করতে পারি, যে সমস্ত কারণ তার মধ্যে একটা বায়োমাস ফুয়েলটা বন্ধ করে দিতে হবে, গ্যাসগুলোকে অ্যাভেলেবল করতে হবে, কোয়েল বন্ধ করতে হবে, এবং এছাড়াও অন্যান্য যে সমস্ত কেমিক্যাল কম্বাসন থেকে হচ্ছে সেগুলো আমাদের বন্ধ করতে হবে, তাহলে ইনডোর এয়ার পলিউশনটা কমবে। আউটডোর এয়ার পলিউশন কমানোর ক্ষেত্রে আমরা এককভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে লিডারশিপ, জার্নালিস্ট এবং স্টেক হোল্ডার সবাইকে ইনভলভ করে ইন্টারন্যাশনাল ন্যাশনাল পর্যায়ে আমাদের এয়ার পলিউশনটাকে কন্ট্রোল করতে হবে। অকুপেশনাল হ্যাজার্ডসে প্রিভেন্ট করার জন্য সমস্ত ইন্ডাস্ট্রিতে রুলগুলোকে, আইএলও রুলগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আমরা ছোটোবেলা থেকে যাদের রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয়, এই রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বন্ধের জন্য আমরা যদি ভ্যাকসিনেশন, ইল্ডারলি অ্যান্ড চাইল্ড, এদেরকে যদি আমরা ভ্যাকসিনেশনের আন্ডারস্ট্যান্ডিং, খুবই ইম্পর্টেন্ট, ভ্যাকসিনেশনের আন্ডার যদি নিয়ে আসতে পারি তাহলে রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশনের মাত্রা কমবে। এই পাঁচটাই কিন্তু মূলত সিওপিডির ক্ষেত্রে রিস্ক ভূমিকা পালন করে। এগুলোকে সবগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে আমরা স্মোকিংটা প্রিভেন্ট করলাম, ইনডোর এয়ার পলিউশন প্রিভেন্ট করলাম, আউটডোর এয়ার পলিউশন প্রিভেন্ট করলাম, আমরা ইন্ডাস্ট্রিতে রুলগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এবং রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন পরিমাণের মাত্রা কমানোর জন্য আমরা ভ্যাকসিনেশন করলাম। এই সবগুলো প্রিভেন্টেশন প্রোগ্রামগুলো যদি আমরা সুন্দরভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু সিওপিডি একদম নিম্ন পর্যায়ে চলে আসবে, সিওপিডির মাত্রাটা। অনেক ধন্যবাদ স্যার। এখানে স্যারটা মানে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা রয়েছে যে ইনহেলার বা এই ধরনের মন্টিলুকাস, এই ধরনের ওষুধগুলোকে আমরা সিওপিডিতেও দিয়ে থাকি কিনা, বা এই ধরনের ওষুধগুলো অনেক সময় অনেকে না জিজ্ঞেস করে দেখা যায় শ্বাসকষ্ট হলে সিওপিডিতে নেওয়া শুরু করেছে, এগুলোর কি আসলে ভূমিকা আছে কিনা এখানে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন করছেন। মন্টিলুকাস, যেটা আমি আগে বলেছি, মন্টিলুকাসটা যেভাবে কাজ করে সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে শুধু যদি পিওরলি সিওপিডি হয় তাহলে কোনো প্রয়োজন নাই। যদি অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ থাকে সেক্ষেত্রে আমরা মন্টিলুকাস ইউজ করতে পারি। কিন্তু ইনহেলার যেহেতু ওষুধ তো অবশ্যই লাগবে। ইনহেলার একটু ডিফারেন্স আছে, যে অ্যাজমার ক্ষেত্রে যে সমস্ত ইনহেলার ব্যবহার করি আমরা, সিওপিডির ক্ষেত্রে কিছু নিউয়ার ইনহেলার আছে, সেগুলো ব্যবহার করতে হবে। মূল কথা হলো এই পেশেন্টগুলোকে ইনহেলার ট্রিটমেন্টের উপরেই মোস্ট অফ দ্য টাইম ডিপেন্ড করতে হয়, সিওপিডি পেশেন্ট বলেন, অ্যাজমার পেশেন্ট বলেন। কিন্তু প্রবলেম একটা হয়, যেটা আমি সবসময় বলে থাকি, যে ইনহেলার নেওয়ার টেকনিকটা নিয়ে, এবং ইনহেলার নেওয়ার টেকনিকের ব্যাপারে খুবই
মানে মানুষের মধ্যে নেগলিজেন্সি দেখি, সেটা নট অনলি দ্য পেশেন্ট যারা রিলেটিভ আছে বা পেশেন্টের যারা কেয়ার গিভার, আমাদের যারা ট্রিটমেন্ট দিচ্ছেন, নার্স থেকে শুরু করে যারা কেয়ার গিভার এবং যারা ফিজিশিয়ান, তাদের মধ্যে ইনহেলার ব্যবহার। কারণ একটা মানুষকে আমি ট্যাবলেট দিয়ে দিলাম, পানিতে খেয়ে নেবে, ক্যাপসুল দিলাম বা সিরাপ দিলাম, খেয়ে ফেলবে, এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু যখনই সে ইনহেলার ব্যবহার করতে যাবে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমার পার্সোনাল যে আমি ডেটা আমার কাছে আছে এবং আমি যেটা আমি পাবলিকেশন করছি, এখানে মোর দেন 90% মানুষকে আমরা দেখছি তারা ইনহেলার নিতে পারে না। এই ডাটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে কিন্তু তাদেরকে আমরা অনেক উপকার করতে পারবো। স্যার আমরা একদমই শেষ পর্যায়ে আছি, যেহেতু স্যার উইন্টার আসছে এবং শীতের এই সময়টিতে সবসময় শ্বাসকষ্টের সমস্যা সবার আগে হয়। সেক্ষেত্রে আমরা সার্বিকভাবে ভালো থাকার জন্য বা সিওপিডি পেশেন্ট আরও ভালো থাকার জন্য আমরা কি করতে পারি, সার্বিক পরামর্শ আপনার কাছে? হ্যাঁ, শীতের সময় আমরা বাসাতে বেশি অবস্থান করব, এটা অবশ্যই দিক। আমরা ওয়ার্ম থাকবো, আমাদের যে অল্প সময়টা শীত থাকে সেই সময়টা যদি আমরা নিজের বডিকে ওয়ার্ম রাখি এবং আমরা যেমন আমরা শাওয়ার করার ক্ষেত্রে আমরা ওয়াটার ইউজ করতে পারি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের ইয়ারটা যেহেতু ড্রাই হয়ে যায়, উইন্টার সিজনে আমাদের কি হচ্ছে, হিউমিডিটি কমে যাচ্ছে এবং ইয়ারটা ড্রাই হয়ে যাচ্ছে এবং আমাদের শ্বাসনালী বারবার ড্রাই ইয়ারের কারণে ইরিটেট হচ্ছে। আমরা একটু স্টিম ইনহেলেশন নিতে পারি। হ্যাঁ, বারবার যদি আমরা একটু এই সময়টা 1-2-3 দিনের মধ্যে স্টিম ইনহেলেশন নিই, একটু পানি বেশি খেলাম, যাতে আমার ইয়ারেশন আমাদের একটু শরীরের আর্দ্রতা বেশি থাকবে, এইগুলো যদি আমরা হাইড্রেশন বেশি থাকবে, এগুলো যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের ইয়ারওয়ের ক্ষেত্রে আমরা যথেষ্ট ভালো রাখতে পারবো। এছাড়া যে ওষুধগুলো তাকে প্রেসক্রাইব করা আছে, অন্য সময় যেগুলো সে হয়তো অনীহা বা ইররেগুলার হয়ে যায়, এই সময়টা তাকে মোস্ট রেগুলার থাকতে হবে এই ওষুধগুলো ব্যবহারের ক্ষেত্রে। যদি সে ওষুধগুলো খুব রেগুলারলি ব্যবহার করে, প্রয়োজনে কোনো বাসায় নেবুলাইজারের ব্যবস্থা আছে, যেটা হসপিটালেও যেতে হয় না। এই নেবুলাইজারটা অনেক ক্ষেত্রে অনেকে ইনহেলার যখন বেশি শ্বাসকষ্ট নিতে পারেন না, কিন্তু যারা অন্য সময় পারেন, কিন্তু বেশি যখন শ্বাসকষ্ট হচ্ছে তখন কিন্তু তারা ইনহেলার নিতে পারছেন না। সেই সময় অল্প সময় বা নির্দিষ্ট 1 দিন 2 দিন 3 দিন তারা যদি নেবুলাইজারগুলো যেভাবে প্রেসক্রাইব করা আছে, একটা 2বার কোনটা 3বার এভাবে এগুলো যদি টাইমলি তারা ব্যবহার করেন, এগুলো করে কিন্তু বাসাতে তারা ভালো থাকতে পারবেন। অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে শ্রুতি এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। সকলকে সুপ্রিয় দর্শক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা ইংলিশ টার্মটির সাথে আমরা অনেকেই ওভাবে পরিচিত না। আমরা সিওপিডি টার্মটি শুনি বা ডক্টরের কাছে গেলে হয়তো বা জানতে পারি, কিন্তু দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টের যে সমস্যাগুলো সেটা কিন্তু আমাদেরকে নীরব ঘাতক হিসেবে অনেক দূরে ঠেলে দিচ্ছে। কিন্তু প্রিভেন্টিভ মেজার থেকে স্যার যেটা আমাদের সাথে শেয়ার করলেন যে খুব ইজিলি কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি এবং আর্লি ট্রিটমেন্ট নিলে কিন্তু আমরা লাইফ লং ভালো থাকতে পারি। তো দর্শক, আমাদের সাথে যারা ছিলেন আজকে, আশা করি অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন এবং সেই সাথে যারা প্রোগ্রামটি দেখতে পারেনি তারা লিঙ্কে জয়েন করে আপনারা দেখে নেবেন, অনেক ইনফরমেশন ছিল সেখানে। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।